Good afternoon, students. Welcome to Analytic Powered Virtual Interactive Classroom. তো স্টুডেন্টস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও। তো স্টুডেন্টস আজকে আমরা পড়তে যাচ্ছি যে সংখ্যা নিয়ে খেলা। ঠিক আছে? তো স্টুডেন্ট ক্লাসটা শুরু করছি। সবাই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে তোমরা যে আমাদের চারপাশের সংখ্যা। তাহলে আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে কি দেখে থাকি? বিভিন্ন রকমের সংখ্যা আমরা দেখে থাকি। ঠিক আছে? তো এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা যখন কেনাকাটা করি কোনো কিছু, তাহলে আমরা কি দিয়ে থাকি? আমরা টাকা বা পয়সা দিয়ে থাকি। ঠিক আছে? তার মধ্যে কি থাকে? তার মধ্যে সংখ্যা লেখা থাকে, তাই তো? তাছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে যে ডাক্তার কি করছে? একটা অসুস্থ ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিমাপ করছে। ঠিক আছে? তো এর জন্য ডাক্তার কি ব্যবহার করছে? একটা থার্মোমিটার ব্যবহার করছে। এই থার্মোমিটার ব্যবহার করে কি শরীরের তাপমাত্রাটা পরিমাপ করেছে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে শরীরের তাপমাত্রা হলো কত? 38.0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এখন কোথায় আছি বলো তো? আমরা এখন একটা বেডরুমে আছি। ঠিক আছে? এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি। ঠিক আছে? যার মধ্যে কি রয়েছে? যার মধ্যে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? এর মধ্যে একটা মানি ব্যাংক দেখতে পাচ্ছি, যার মধ্যে আমরা কি করি? মুদ্রা আমরা এর মধ্যে আমরা জমা করে রাখি বা কালেক্ট করে রাখি। ঠিক আছে? এছাড়া আমরা কি দেখছি এখন? আমরা একটা বিস্কিটের প্যাকেট দেখতে পাচ্ছি, যার মধ্যে কি থাকে? সংখ্যা লেখা থাকে। সংখ্যা কি হিসেবে লেখা থাকে? বিভিন্ন রকমের তথ্য হিসেবে এক্ষেত্রে লেখা হয়েছে। ঠিক আছে? এছাড়া তুমি একটা কি দেখতে পাচ্ছ? একটা সাবানের প্যাকেট দেখতে পাচ্ছ, যার মূল্য কত বলতো? সাবানের মূল্য ভেরি গুড। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেটের মধ্যে সাবানের মূল্যটা দামটা হচ্ছে কত? 35 টাকা। এছাড়াও তুমি বলতে পারছো যে এর থেকে যে সাবানের ওজনটা কত? তুমি কি দেখতে পাচ্ছ যে সাবানের ওজনটা হচ্ছে কত? 75 গ্রাম, তাই তো? তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমাদের চারপাশে আমরা বিভিন্ন রকমের সংখ্যা আমরা প্রতিনিয়তই দেখে থাকি। ঠিক আছে? আমাদের কি দেয়? দিয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলো আমাদের কি করে? বিভিন্ন রকমের তথ্য আমাদের দিয়ে থাকে। এখন আমরা কি করব? খেলার মাধ্যমে সংখ্যা শিখব। ঠিক আছে? তাহলে দেখি নেই। এখন এখান থেকে আমরা কার কার মান বের করব? এ, বি, সি এবং ডি এর মান আমরা বের করব। তোমরা দেখতে পাচ্ছ যে এ হচ্ছে এ হচ্ছে বি, সি, এ হচ্ছে ডি। এগুলার মান আমরা বের করব। তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্ষেত্রে একটা কি? এই ক্ষেত্রে আমরা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সের মধ্যে আমরা কি দেখতে রয়েছে? আরো ছোট ছোট বক্স রয়েছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কয়টা সারি দেখতে পাচ্ছি বলো তো? এক্ষেত্রে আমরা 5টা সারি এবং 5টা স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? এগুলো হচ্ছে স্তম্ভ। যেগুলা উলম্বভাবে রয়েছে এগুলাকে আমরা স্তম্ভ বলি, যেগুলা অনুভূমিকভাবে রয়েছে এগুলাকে আমরা সারি বলি। তাহলে এই ক্ষেত্রে আমরা 5টা সারি এবং 5টা স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তাহলে এটা কি বক্স হয়ে গেল? একটা বর্গাকার বক্স হয়ে গেল। এই বর্গাকার বক্সের মধ্যে কি রয়েছে? আরো ছোট ছোট বর্গাকার বক্স রয়েছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে মোট 25টা বক্স রয়েছে ছোট ছোট। এখন আমরা কার মান বের করব? এ, বি, সি এবং ডি এর মান বের করব। এখন যদি আমরা সারি বরাবর লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কি 6 এর সাথে যদি আমরা এ কে যোগ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 14 পাচ্ছি, তাই তো? এই 6 এর সাথে যদি আমরা এ কে যোগ করি, তাহলে আমরা কি কত পাচ্ছি? 14 পাচ্ছি। তাহলে আমাদেরকে এ এর মান আমরা কিভাবে বের করব? এটাকে আমরা এ ইকুয়াল টু 14 মাইনাস 6 করে আমরা বের করতে পারবো। ঠিক আছে? যার মান কত হয়ে যাবে? ভেরি গুড। এই ক্ষেত্রে এটার মান হয়ে যাবে 8 হয়ে যাবে। ঠিক আছে? তাছাড়াও তোমরা এইভাবে বলে বের করতে পারো যে আমরা 6 এর সাথে কত যোগ করলে এটা 14 হবে। কি বলেছি? যে 6 এর সাথে কত যোগ করলে এটা 14 হবে। ঠিক আছে?
তাহলে এই ক্ষেত্রে 6 এর সাথে যদি আমরা 8 কে যোগ করি তাহলে এই ক্ষেত্রে এটা 14 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কার মান বের করে নিলাম, a এর মান বের করে নিলাম। এখন আমরা কার মান বের করব, b এর মান বের করব। এখন আমরা যদি এই সারি বরাবর লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে b এর সাথে 9 কে যোগ করলে আমরা কত পাচ্ছি, 13 পাচ্ছি। তাহলে b এর 9 এর সাথে কত যোগ করলে 13 হবে, ভেরি গুড। এই ক্ষেত্রে আমরা 9 এর সাথে যদি আমরা 4 কে যোগ করি তাহলে আমরা কত পেয়ে যাব, 13 পেয়ে যাব। এখন আমরা কার মান বের করব, d এর মান বের করব। আমরা কোন দিকে লক্ষ্য করব, এই স্তম্ভ বরাবর আমরা লক্ষ্য করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 14 এর সাথে যদি আমরা 13 কে যোগ করি তাহলে আমরা d কে পাবো। ঠিক আছে, 14 এর সাথে যদি আমরা 13 কে যোগ করি তাহলে d পাবো। তাহলে d কত হয়ে যাবে, d আমাদের 27 হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে আমরা d এর মান বের করে নিলাম। এখন আমরা কার মান বের করব, সবশেষে আমরা এই c এর মানটাকে আমরা বের করব। এখন যদি আমরা এই সারি বরাবর যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে 13 এর সাথে c কে যোগ করার পর আমরা কাকে পাচ্ছি, d কে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা পূর্বে কি বের করে নিলাম, d এর মানটাকে আমরা আগে বের করে নিয়েছি। তাহলে আমরা কি করব, এই d এর মানটাকে এখন রেখে দিলাম। এই ক্ষেত্রে d এর মান হচ্ছে 27 দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে 13 এর সাথে কত যোগ করলে 27 হবে, 13 এর সাথে কত যোগ করলে 27 হবে, 13 এর সাথে যদি আমরা 14 কে যোগ করি তাহলে 27 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে c কত হয়ে যাবে, এই ক্ষেত্রে c হয়ে যাবে 14। তাহলে আমরা কি করে নিলাম, এখান থেকে আমরা চারোটার মান বের করে নিলাম। a এর মান বের করলাম, b এর মান বের করলাম, c এর মান, তারপর d এর মান আমরা বের করে নিলাম। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে a b c d এর মান। এখন আমরা এই a b এবং c এর d এর স্থানগুলোতে আমরা এর মানগুলো আমরা রেখে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে সাপ সিঁড়ি। ঠিক আছে, তাহলে সাপ সিঁড়ি খেলার জন্য আমাদেরকে কোথায় থেকে শুরু করতে লাগে, আমরা 1 থেকে আমরা শুরু করি, তারপর এরকম করে যেতে যেতে আমরা কোথায় যাব, আমাদের জিততে হলে আমাদেরকে 100-র মধ্যে আমাদের যেতে লাগবে। ঠিক আছে, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, একটা লুড্ডুর ছক্কা। এই লুড্ডুর ছক্কার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি যে এর এক পাশে রয়েছে 2, এর উপরের পাশে রয়েছে কত, 6, এর বাঁ পাশে রয়েছে কত, এর বাঁ পাশে রয়েছে 5। ঠিক আছে, এরা হচ্ছে সুডুকু। এখন সুডুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কয়টা সারি রয়েছে, এই ক্ষেত্রে সারি রয়েছে 9টা। ঠিক আছে, এবং স্তম্ভ রয়েছে 9টা। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নাও, এই ক্ষেত্রে সারি রয়েছে 9টা এবং স্তম্ভ রয়েছে 9টা। তাহলে মোট ছোট গড় কয়টা হবে, 9 × 9 কত হয়ে যাবে, 9 × 9 হয়ে যাবে 81। তাই তো, এই ক্ষেত্রে ছোট ছোট করে 81টা কি রয়েছে, ছোট বর্গাকার বক্স রয়েছে। তো নিয়মটা হচ্ছে যে তোমাদের এই সারি বরাবর এবং স্তম্ভ বরাবর, ঠিক আছে, এই খালি জায়গাগুলি কি দিয়ে পূরণ করতে লাগবে, খালি জায়গাগুলি তোমাদেরকে এই সংখ্যাগুলি দিয়ে, এই অঙ্কগুলি দিয়ে পূরণ করতে লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 এই সংখ্যাগুলি দিয়ে পূরণ করতে লাগবে। এবং একটা জিনিস মনে রাখতে লাগবে যে এর কোনো সংখ্যায় যাতে একবারের বেশি যদি আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, কোনো একটা অঙ্ক পুনরাবৃত্তি হবে না। ঠিক আছে, আমরা একবারের বেশি ব্যবহার করতে পারবো না। এছাড়াও কি লক্ষ্য রাখতে লাগবে যে এর মধ্যে যে এরকম করে এই বর্গাকার বক্সগুলা রয়েছে। ঠিক আছে, তো টোটাল কয়টা বর্গাকার বক্স রয়েছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 9টা বর্গাকার বক্স রয়েছে। এইগুলার মধ্যেও কি হবে না, এই অঙ্কগুলা একবারে বেশি লিখতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে সুডোকু খেলার নিয়মটা। তাহলে এই সুডোকু খেলার মধ্যে আমরা কি ব্যবহার করে থাকি, সংখ্যা ব্যবহার করে থাকি। তাহলে এখন আমরা দেখব যে বলছে যে 10টি শিশু কি খেলছে, লুডো খেলছে। তাদের প্রত্যেকে কি করলো, একবার করে একটি পাশা নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। ঠিক আছে, 10 জন শিশু লুডো খেলছে, তাদের প্রত্যেকে কি করলো, তাদের প্রত্যেকে একবার করে পাশাটাকে বা লুডুর ছক্কাটাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল। তাহলে দেখি নেই,
নিক্ষেপ করলো, তাহলে কত পেল? নিক্ষেপ করার পর 10 জন শিশু এত এত করে পেয়ে গেল। ঠিক আছে, প্রথম নিক্ষেপ করার পর 6 পেল, তারপর 3 পেল, তারপর শিশু নিক্ষেপ করার পর 2 পেয়েছে, তারপরের জন 1, তারপরের জন 1, এরকম করে এগুলা পেয়েছে। ঠিক আছে, 10 জন শিশু প্রত্যেকে একবার করে পাশাটাকে নিক্ষেপ করেছে, নিক্ষেপ করার পর যা এসেছে এই সংখ্যাগুলি এখানে লেখা হয়েছে। ঠিক আছে, এখন বলছে যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। তো প্রথম প্রশ্ন বলছে যে তাদের মধ্যে কতজন জোড় সংখ্যা পেয়েছে। এখন বলছে যে তারা যে সংখ্যাগুলি পেয়েছে এদের মধ্যে কারা কারা জোড় সংখ্যা পেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ হচ্ছে জোড় সংখ্যা, এ হচ্ছে জোড়, এ হচ্ছে জোড়, তারপর এ হচ্ছে জোড়, আর বাকিগুলা কি বিজোড়। তাহলে জোড় সংখ্যা আমরা কাকে বলি? যে সংখ্যাগুলি কি দিয়ে, যে সংখ্যাগুলি 2 দিয়ে ভাগ যায় তাদেরকে কি বলি আমরা? জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলি। তাহলে এই ক্ষেত্রে আমরা কয়টা পেলাম? এই ক্ষেত্রে আমরা 4টা জোড় সংখ্যা পেলাম, মানে 4 জন জোড় সংখ্যা পেয়েছে। এখন তাদের মধ্যে কতজন বিজোড় সংখ্যা পেয়েছে? কি হয়ে যাবে? তো আমরা কি পেলাম? 4 জন জোড় সংখ্যা পেল। তো তাহলে মোট কতজন লোক ছিল বা কতজন শিশু ছিল? 10 জন ছিল। এখন 10 জনের থেকে আমরা যদি 4 কে মাইনাস করে দিই কত পেয়ে যাব? 6 জন পেয়ে যাব। তাহলে বাকিগুলা কি পাবে? এই বাকি শিশুগুলা বিজোড় সংখ্যা পেয়েছে। তাহলে কি বলতে পারছি আমরা? 6 জন বিজোড় সংখ্যা পেয়েছে। তোমরা এখানেও দেখতে পারো এ হচ্ছে বিজোড়, 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 এ হচ্ছে বিজোড়। বিজোড় সংখ্যা হচ্ছে মানে যে সংখ্যাগুলি কি হয় 2 দিয়ে সম্পূর্ণভাবে ভাগ যায় না। ঠিক আছে, যাদের ভাগশেষ 1 থেকে যাবে। ঠিক আছে, এখন বলছে যে যে প্রাপ্ত সংখ্যাগুলিকে কি করতে লাগবে? ঊর্ধ্বক্রমে সাজাতে লাগবে। চলো দেখি নেই। ঊর্ধ্বক্রমে বলতে কি বুঝি আমরা? আমরা সবাই জানি যে ঊর্ধ্বক্রমে বলতে আমরা এটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? 1 হচ্ছে সবচেয়ে ছোট এক্ষেত্রে এবং 6 হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে 1 আমরা কয়বার পেলাম? 3 বার পেলাম। ঠিক আছে, যেহেতু 1 সবচেয়ে ছোট তাই আমরা কি করে দেব? 1 কে আমরা 3 বার এরকম করে লিখতে লাগবে। তারপর 2 পেলাম, 2 দুইবার পেলাম, তাহলে আমরা 2,2 করে লিখে দিলাম। তারপর 3 পেলাম, তারপর 5 একবার পেলাম, তারপর 6 আমরা 2 বার পেলাম। এখন আমরা কি করে দিয়েছি? এই সংখ্যাগুলিকে আমরা ছোট থেকে বড় হিসেবে লিখে দিয়েছি, মানে ঊর্ধ্বক্রমে হিসেবে এগুলাকে আমরা সাজিয়ে দিয়েছি। এখন বলছে যে কয়টি পরপর জোড়া সংখ্যা আছে যাদের যোগফল জোড় সংখ্যা। ঠিক আছে, কয়টি পরপর জোড়া সংখ্যা আছে যাদের যোগফল জোড় সংখ্যা? চলো দেখি নেই। পরপর বলতে একটার পর একটা, একটার পর একটা আমাদেরকে কি করতে লাগবে? যোগ করতে লাগবে। ঠিক আছে, একটার পর একটা আমাদেরকে যোগ করতে লাগবে। যোগ করে দেখতে লাগবে যে এদের এদের যোগফলটা যুগ্ম হয়েছে কিনা। ঠিক আছে, এরকম কয়টা জোড় আছে আমাদেরকে বলতে লাগবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা পরপর দুইটাকে প্রথম যোগ করলাম, তাহলে আমরা 9 পেলাম। তাহলে 9 কি হবে না? একটা জোড় সংখ্যা নয়, তাহলে এটা হবে না। তাহলে তারপর কি নিলাম? 3 আর 2 কে নিলাম। 3 আর 2 কে নেওয়ার পর আমরা কত পেলাম? 5 পেলাম। তাহলে এটাও হবে না। ঠিক আছে, তারপর আমরা কাকে নিলাম? 2 আর 1 কে নিলাম। নেওয়ার পর কত পেলাম? আমরা 3 কে পেলাম। এটাও কি নয়, এটা একটা যুগ্ম সংখ্যা নয়। তারপর আমরা কাকে নিলাম? 1 কে নিলাম। যোগ করার পর আমরা কত পেলাম? 2 পেলাম, যা একটা কি সংখ্যা? একটা জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। তারপর আমরা 1 আর 6 কে নিলাম, তাহলে আমরা কি পেলাম? একটা বিজোড় পেলাম। তারপর আমরা 6 আর 5 কে নিলাম, যা যোগ করার পর কত পেলাম? 11 পেলাম, যা একটা কি সংখ্যা? এটা একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, তারপর আমরা 5 আর 2 কে নিলাম, যার পর 7 পেলাম। তারপর 2 আর 3 কে নিলাম, আমরা 5 পেলাম। আর 3 আর 1 কে নিলাম, যা আমরা একটা বিজোড় সংখ্যা পেলাম। তাহলে 3 আর 1 কে নিলাম, আমরা একটা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 1 কে যোগ করার পর আমরা যুগ্ম পাচ্ছি, এবং 1 এবং 1 কে যোগ করার পর আমরা যুগ্ম পাচ্ছি, এবং 3 আর 1 কে যোগ করার পর আমরা আরেকটা যুগ্ম সংখ্যা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কয় জোড় পেয়েছিলাম? সবাই বলো। এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এরকম দুইটা পেয়ার বা দুইটা জোড়া পেলাম, যাদের যোগফল কি হচ্ছে? যাদের যোগফল একটা যুগ্ম সংখ্যা হচ্ছে। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? এক্ষেত্রে আমরা
দুইটি জোড়া পেয়েছি, ঠিক আছে। এখন বলছে যে কতগুলা বিজোড় সংখ্যা হবে, ঠিক আছে। তাদের পরপর জোড়া যোগ পরপর জোড়া সংখ্যা যোগ করার পর যোগফল বিজোড় সংখ্যা হবে। তাহলে কত জোড়া হবে এক্ষেত্রে? এক্ষেত্রে আমরা দেখলাম যে এই যুগ্মগুলা বাদ দিয়ে দিলে বাকিগুলা কি হয়ে যাবে? বাকিগুলা বিজোড় হয়ে যাবে। তাহলে কটা হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, ঠিক আছে। এক্ষেত্রে হয়ে যাবে 60টা। তাহলে এগুলা হলো 60টি জোড়া যাদের যোগফল কি আছে? বিজোড় আছে, ঠিক আছে। এখন বলছে যে কোন সংখ্যা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম বার এসেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে এক এসেছে কয়বার? 3 বার। 2 এসেছে 2 বার। 3 এসেছে কয়বার? 3 এসেছে 2 বার। এবং 5 এসেছে 1 বার। এবং 6 এসেছে 2 বার। তাহলে কে বেশি এসেছে? আমরা দেখতে পাচ্ছি যে 1 সবচেয়ে বেশি বার এসেছে, যা হলো 3 বার, এবং 5 সবচেয়ে কম এসেছে, শুধুমাত্র একবারই এসেছে, ঠিক আছে। এখন বলছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কি। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? আমরা সবাই জানি এই ক্ষেত্রে 6 হচ্ছে সবচেয়ে বড় এবং 1 হচ্ছে সবচেয়ে ছোট। এখন আমাদের কি করতে লাগবে? এদের মধ্যে পার্থক্য বের করতে লাগবে। এর মানে কি? এদের অন্তরফল নিতে লাগবে, ঠিক আছে। তাহলে বৃহত্তম সংখ্যা থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে লাগবে যে আমরা যখন পার্থক্য করব আমরা সবসময় কি করব? বড় সংখ্যাটার থেকে ছোট সংখ্যাটাকে বাদ দেব, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এদের পার্থক্য হয়ে যাবে কত? 5 হয়ে যাবে। এখন আমরা দেখে নেব যে একটি পার্কে কি রয়েছে। একটি পার্কে কিছু শিশু লাইনে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে একটি করে সংখ্যা বলছে। তো দেখে নি কি বলছে। প্রথম শিশুটা 1 বলছে, দ্বিতীয় শিশুটা 0 বলছে, তৃতীয় শিশুটা 1 বলছে, চতুর্থ শিশুটা 2 বলছে, এবং সর্বশেষ শিশু মানে পঞ্চম শিশুটা 0 বলছে, ঠিক আছে। এখন আমরা বুঝে নিই তারা এই সংখ্যাগুলো কেন বলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই দুইজন শিশু কি বলছে? 1 বলছে। কেন বলছে দেখিনি। এই শিশুগুলা 1 বলছে কারণ এদের পাশে শুধুমাত্র কি রয়েছে? একটি লম্বা শিশু রয়েছে, ঠিক আছে। এই দুইজন শিশু 1 বলছে কারণ এদের পাশে শুধুমাত্র একজন লম্বা শিশু রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এর পাশে শুধুমাত্র এই শিশুটা লম্বা, এর দুনো পাশে শুধুমাত্র এই শিশুটাই লম্বা, ঠিক আছে। তাই কি বললো? এই শিশু দুজন 1 বললো, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে এই শিশুটা 2 বলছে কারণ এর পাশের উভয় শিশু কি উঠছে লম্বা, ঠিক আছে, তাই ও 2 বলছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই শিশু দুজন 0 বলছে কারণ এদের পাশে থাকা শিশুগুলা ওর পাশে থাকা শিশুগুলা উঠছে ছোট, ঠিক আছে, উঠছে লম্বা নয়, তাই এরা 0 বলছে। এখানে কি দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি শিশু তার চেয়ে লম্বা প্রতিবেশী সংখ্যা বলছে, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরা প্রত্যেকটা শিশু কি তার চেয়ে লম্বা প্রতিবেশী শিশুর সংখ্যা বলছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে সংখ্যা আমাদের অনেক কিছু বলতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এরা প্রত্যেকে কি করে নিল? তাদের পূর্বের স্থান পরিবর্তন করে নিল এবং একটা নতুন বিন্যাস তারা তৈরি করেছে, এবং এই বিন্যাসের উপর ভিত্তি করে তারা আবার নতুন ভাবে সংখ্যা বলবে। এই জন এখন কি বলছে? প্রথম জন 0 বলছে, দ্বিতীয় জন 2 বলছে, তৃতীয় জন 0 বলছে, চতুর্থ জন কি বলবে? 2 বলবে কারণ এর চেয়ে কি তার পাশের শিশুগুলা লম্বা। এ কি বলবে? 0 বলবে কারণ এর পাশের শিশু কি এর চেয়ে দৈর্ঘ্যে ছোট বা লম্বা নয়। এখন আমরা দেখব জাদু কক্ষ বা
সুপার কক্ষ। ঠিক আছে, এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা সারি দেখতে পাচ্ছি যার মধ্যে কি রয়েছে, সংখ্যা রয়েছে। ঠিক আছে, প্রথম সংখ্যাটা হচ্ছে 45, তারপর হচ্ছে 82, এরকম করে সংখ্যা লেখা রয়েছে। ঠিক আছে, এর মধ্যে কিছু সংখ্যাকে কালার বা রং করা হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা 45কে রং করেছি, কারণ এটি কি তার সংলগ্ন একটি কক্ষের সংখ্যার চেয়ে ছোট। ঠিক আছে, আমরা এই ক্ষেত্রে কাকে দেখতে পাচ্ছি, 45কে দেখতে পাচ্ছি, যা তার সংলগ্ন কক্ষ মানে এর পাশের কক্ষের সংখ্যার চেয়ে এটা ছোট। ঠিক আছে, এর জন্য আমরা কি করলাম, এই বক্সটাকে আমরা রং করে দিলাম। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি 12কে রং করেছি, কারণ এই 12 হচ্ছে কি তার সংলগ্ন কক্ষের সংখ্যার চেয়ে ছোট, তাই এটাকে আমরা রং করলাম। ঠিক একইভাবে আমরা কাকে রং করলাম, এই 30কে রং করলাম, কারণ এটিও কি তার সংলগ্ন কক্ষের সংখ্যা দুইটার চেয়ে ছোট। তার সংলগ্ন কক্ষের সংখ্যা হচ্ছে 31 এবং 36, যা কি 30 বড়। এক্ষেত্রে আমরা 82কে রং করিনি, কারণ এটি 45 এবং 77 এর চেয়ে বড়। ঠিক আছে, এটাকে আমরা রং করিনি, কারণ এটা তার সংলগ্ন কক্ষের চেয়ে কি এটা বড়। যেগুলা তার সংলগ্ন কক্ষের চেয়ে ছোট হয় এগুলাকে আমরা কি করেছি, রং করেছি। একটি কক্ষ রঙিন করা হয় যদি এর মধ্যে সংখ্যাটি তার সংলগ্ন কক্ষের উভয় সংখ্যার চেয়ে ছোট হয়। ঠিক আছে, এই কক্ষটিকে যে কক্ষগুলোকে আমরা রং করেছি তা কি হয়, তার সংলগ্ন কক্ষের সংখ্যাগুলির চেয়ে এটি ছোট হয়। ঠিক আছে, তো স্টুডেন্টস তোমাদের জন্য একটা প্রশ্নের সময়। এখন প্রশ্নে বলছে যে রঙিন বাক্সে সংলগ্ন বাক্সগুলিতে থাকা সংখ্যার চেয়ে ছোট সংখ্যাটি লিখো। ঠিক আছে, এই রঙিন বক্সে কি করতে লাগবে, তার পাশের সংলগ্ন সংখ্যাগুলির চেয়ে ছোট সংখ্যাটি লিখতে লাগবে। তার জন্য তোমাদেরকে 4টা অপশন দিয়েছে, তোমরা অপশনগুলো ভালো করে পড়ে সঠিক উত্তরটা দিয়ে দাও। তোমাদের সময় শুরু হয়ে গেল। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে রঙিন বাক্সে সংলগ্ন বাক্সগুলিতে থাকা সংখ্যার চেয়ে ছোট সংখ্যাটি লিখো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের এই বক্সটা আমাদেরকে পূর্ণ করতে লাগবে। কিভাবে পূর্ণ করব, আমরা এমন সংখ্যাটাকে আমাদেরকে লিখতে লাগবে যা তার সংলগ্ন বাক্সের সংখ্যাগুলির চেয়ে ছোট হয়। ঠিক আছে, আমরা যদি প্রথম অপশনটার দিকে লক্ষ্য করি, এর মধ্যে সংখ্যা দিয়েছে কত, 8125, যা কি এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এটা তার বা পাশে সংখ্যার চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এটা লিখতে পারবো না। তারপর অপশন কত দিয়েছে, অপশন বি দিয়ে দিয়েছে 8349, যা কি হয়ে যাচ্ছে তার সংলগ্ন কক্ষ এটার চেয়ে এটাও বড় হয়ে যাচ্ছে, তাই এটা আমরা লিখতে পারবো না। এখন যদি আমরা অপশন সি এর দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 7712। এখানে যদি আমরা 7712 লিখি, আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা কি হচ্ছে, তার সংলগ্ন কক্ষে দুইটা সংখ্যার চেয়ে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার সংলগ্ন কক্ষের সংখ্যাগুলির চেয়ে ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখে নেই। এখন বলছে একটা উদাহরণে কি বলছে, কক্ষটিকে রং করো যদি এটির সংখ্যাটি তার সংলগ্ন কক্ষ চেয়ে ছোট হয়। আমাদেরকে ওই কক্ষগুলাই রং করতে লাগবে যে কক্ষের সংখ্যাটা তার সংলগ্ন কক্ষের সংখ্যার চেয়ে ছোট হয়। তাহলে আমরা কাকে রং করছি, এক্ষেত্রে প্রথমে আমরা 794 কে রং করছি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা কি তার সংলগ্ন কক্ষের সংখ্যার চেয়ে ছোট, তাই আমরা এটাকে রং করে দিলাম। তারপর আমরা কাকে রং করছি, তারপর আমরা 2587 কে আমরা
রং করছি, কারণ এটাও কি তার সংলগ্ন কক্ষ সংখ্যা দুটা চেয়ে ছোট। তার সংলগ্ন কক্ষ যে সংখ্যা দুটা রয়েছে 3971 এবং 8753, এই দুইটা সংখ্যা চেয়ে কি 2587 ছোট, তাই এটাকে আমরা রং করে নিলাম। তারপর আমরা কাকে রং করলাম, 456 কে রং করে নিলাম, ঠিক আছে, যা তার সংলগ্ন কক্ষের সংখ্যাগুলির চেয়ে ছোট। এখন বলছে যে ওই কক্ষগুলাকে আমাদেরকে রং করতে লাগবে যে সংখ্যাটি কি হচ্ছে তার সংলগ্ন কক্ষের চেয়ে বড় হয়, ঠিক আছে। আমরা এই কক্ষগুলিকে রং করব যে কক্ষের সংখ্যাটা তার সংলগ্ন কক্ষের সংখ্যাগুলির চেয়ে বড় হয়। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 9843, ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 9843, এটা কি রয়েছে, এটা তার সংলগ্ন কক্ষ সংখ্যা রয়েছে 794, এর চেয়ে কি এটা বড়, তাই এটাকে আমরা রং করে নিলাম। তারপর আমরা কাকে রং করব, তারপর আমরা 4732 কে আমরা রং করব, ঠিক আছে, কারণ এটাও দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে তার সংলগ্ন কক্ষের সংখ্যার চেয়ে এটা বড়, তাই এটাকে রং করলাম। তারপর আমরা 9107 কে রং করলাম, কারণ তার সংলগ্ন কক্ষের সংখ্যা দুটার চেয়ে এটা বড়, তাই এটাকে আমরা রং করলাম। তারপর আমরা সর্বশেষে 997 কে রং করে নিলাম। তার সংলগ্ন কক্ষের মধ্যে তার সংলগ্ন কক্ষে শুধুমাত্র একটা সংখ্যা রয়েছে যেটা হচ্ছে 456, এর চেয়ে কি এটা বড়, তাই এটাকে আমরা রং করে নিলাম। তো স্টুডেন্টস, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন বলছে যে কোন সংখ্যাটি তার সংলগ্ন বাক্সে থাকা সংখ্যার চেয়ে বড়, ঠিক আছে, কোন সংখ্যাটি তার সংলগ্ন বাক্সে থাকা সংখ্যার চেয়ে বড়। চারটা অপশন দিয়েছে, অপশনগুলো ভালো করে পড়ে সঠিক উত্তরটা জানিয়ে দাও। তোমাদের সময় শুরু হয়ে গেল। সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছো, ভেরি গুড। সময় শেষ স্টুডেন্টস, আমাদের সঠিক উত্তরটা হবে কি অপশন বি। আমরা যদি এই সংখ্যাটার দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে 8315 কি হচ্ছে তার সংলগ্ন কক্ষ দুইটার সংখ্যার চেয়ে কি এটা বড় হচ্ছে, তাই আমরা এটা লিখে নিলাম। তাছাড়া আমরা যদি বাকি সংখ্যাগুলোর দিকে যদি আমরা চিন্তা করি আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হচ্ছে তার সংলগ্ন কক্ষের সংখ্যাগুলির চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা এগুলাকে লিখতে পারছি। তাহলে আমাদের সঠিক উত্তরটা কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নেক্সট কি আছে দেখে নিই। এখন বলছে যে নিম্নলিখিত জাদু কক্ষগুলিকে শুধু 4 অঙ্কের সংখ্যা দিয়ে পূরণ করো যাতে রঙিন কক্ষটি তার সংলগ্ন কক্ষগুলির চেয়ে ছোট হয়। এখন আমাদেরকে কি করতে লাগবে, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে এই রঙিন কক্ষগুলি পূরণ করতে লাগবে। তাহলে দেখি নি আমরা কি কি দিয়ে দেব। এক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো সংখ্যা আমরা দিতে পারবো, ঠিক আছে। এক্ষেত্রে আমরা 4 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যা আমরা দিতে পারবো যাতে এই সত্যটা পূরণ করে। কি সত্য, এক্ষেত্রে সত্য বলেছে যে তার সংলগ্ন কক্ষের চেয়ে ছোট হতে লাগবে, ঠিক আছে, তার সংলগ্ন কক্ষ গুলির চেয়ে ছোট হতে লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম, এই ক্ষেত্রে আমরা এই খালি স্থানগুলোর মধ্যে আমরা প্রথমটার মধ্যে কি দিলাম 4000 লিখলাম। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রঙিন কক্ষের মধ্যে যে সংখ্যাটা রয়েছে এই রঙিন কক্ষের মধ্যে যে সংখ্যাটা রয়েছে তার সংলগ্ন কক্ষের চেয়ে কি হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা লিখতে পারলাম। ঠিক একইভাবে আমরা কাকে লিখলাম 7855 কে লিখলাম, ঠিক আছে। আমরা 56 ও লিখতে পারতাম, 7856 বা 57 এইসব কে হলে আমরা লিখতে পারতাম, বা আমরা 7000 কেও আমরা লিখতে পারতাম, ঠিক আছে। ঠিক এই ক্ষেত্রে আমরা লিখলাম 7855। তো এর ক্ষেত্রে লেখার পর আমরা দেখতে পাচ্ছি যে এই রঙিন কক্ষটি কি হচ্ছে, এই রঙিন কক্ষটি তার সংলগ্ন কক্ষের চেয়ে কি হয়ে যাচ্ছে, সংলগ্ন কক্ষের সংখ্যাগুলির চেয়ে ছোট হয়ে যাচ্ছে, তাই এটা আমরা লিখতে পারলাম। ঠিক একইভাবে আমরা এই খালি স্থানের মধ্যে আমরা কাকে লিখব, এই খালি স্থানের মধ্যে আমরা 81
07 কে লিখলাম। এখন যদি আমরা এই রঙিন কক্ষের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে তার উভয় পাশের সংখ্যার চেয়ে কি এটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার উভয় পাশের সংখ্যার চেয়ে এই রঙিন কক্ষের সংখ্যাটা ছোট হয়ে যাচ্ছে। তারপর আমরা কাকে লিখলাম, 9875 কে লিখলাম। এখন যদি এর দিকে লক্ষ্য করি, এই রঙিন কক্ষের সংখ্যাটার দিকে, আমরা দেখতে পাচ্ছি যে তার পাশের সংখ্যার চেয়ে কি এটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, এই খালি স্থানগুলো আমরা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা দিয়ে পূরণ করে দিলাম। এই ক্ষেত্রে শর্তটা ছিল যে এই রঙিন কক্ষে থাকা সংখ্যাটি কি হতে লাগবে, তার সংলগ্ন কক্ষের সংখ্যাগুলির চেয়ে ছোট হতে লাগবে। ঠিক আছে, এই শর্ত অনুসারে আমরা কি করলাম, এই খালি স্থানগুলো আমরা পূরণ করে নিলাম। ঠিক আছে, এখন সংখ্যা রেখার উপর, ঠিক আছে, এখন আমরা কি দেখতে, অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, এ হচ্ছে সংখ্যা। এখন নিচে আমরা কি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, যা কোথায় থেকে শুরু হয়েছে, যা 0 থেকে শুরু হয়ে 1000-এ গিয়ে শেষ হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যা রেখার মধ্যে কত অন্তর রয়েছে, এই সংখ্যা অন্তর হচ্ছে কত, 100 করে অন্তর রয়েছে। এছাড়া আমরা সংখ্যাগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, প্রথম সংখ্যাটা দিয়েছে 120, তারপর দিয়েছে কত 890, তারপর দিয়েছে 650, এরকম করে আরো 4টা সংখ্যা দিয়েছে। ঠিক আছে, এখন আমাদের কি করতে লাগবে, এই সংখ্যাগুলিকে আমাদের এই সংখ্যা রেখার উপর স্থাপন করতে লাগবে। ঠিক আছে, চলো কিভাবে করব, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই সংখ্যা রেখার উপর, তোমরা দেখতে পাচ্ছ যে এর মিডলটা হবে কত, 0 এবং 100 এর মিডলটা কত হয়ে যাবে, মধ্যের মানটা হয়ে যাবে কত 50 হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যের মানটা কত হয়ে যাবে 150 হয়ে যাবে। এর মধ্যের মানটা কত হয়ে যাবে 200, 300 কত হয়ে যাবে 250 হয়ে যাবে। আমি কিভাবে বের করছি আমি বলছি, প্রথমটা এবং শেষের প্রান্তটাকে তোমরা যোগ করবে, এই যোগফলে ভাগ করে দিবে, 2 দিয়ে ভাগ করার পর তোমরা এই মধ্যের মানটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো 300 এবং 400 কে যোগ করলে কত পাবো আমরা 700 পাবো। 700 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পেয়ে যাব, ভেরি গুড, এই ক্ষেত্রে আমরা 350 পেয়ে যাব। ঠিক একইভাবে 400 এবং 500 এর মাঝখানের মানটা কত হয়ে যাবে 450 হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে যাবে 550, এটা হয়ে যাবে 650, এরকম করে এটা হবে 750, এটা হবে 850, এটা হবে 950। এখন আমরা এগুলার উপর ভিত্তি করে আমরা খুব ইজিলি এই সংখ্যাগুলিকে আমরা স্থাপন করতে পারবো। ঠিক আছে, চলো দেখে নি কিভাবে স্থাপন করব। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে আমরা কাকে নিয়ে নিলাম 120 কে নিয়ে নিলাম। তাহলে আমরা সবাই জানি যে 120 কার কার মাঝখানে হয়। ঠিক আছে, 120, 150 এবং 100 এর মাঝখানে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি করব যে এটা 100 এর পাশে আমরা দিয়ে দেব। ঠিক আছে, এইভাবে আমরা স্থাপন করে নেব। ঠিক একইভাবে আমরা কাকে স্থাপন করব, এখন 470 কে। আমরা সবাই জানি যে 470 কার কার মাঝখানে হয় 450 এবং 500 এর মাঝখানে হয়। তাই আমরা কি করব, এটা 450 এবং 500 এর মাঝখানে দিয়ে দেব। ঠিক আছে, এরকম করে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখন 780 কে আমরা লিখব, 780 কার কার মাঝখানে হয় 750 এবং 800 এর মাঝখানে হয়। তাই আমরা কি করে দেব, এটা 800 এর বাঁ পাশে দিয়ে দেব। ঠিক আছে, তো এরকম করে তোমরা কি করবে, এই বাকিগুলা তোমরা খাতায় করে নেবে। ঠিক আছে, খাতায় এগুলাই করে নেবে। তো স্টুডেন্টস তোমরা এই জিনিসগুলা লিখে নাও তোমাদের খাতায়। তো স্টুডেন্টস আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। তো আজকে আমি যা যা তোমাদেরকে করিয়েছি তোমরা বাড়িতে গিয়ে ভালো করে তোমাদের বুক থেকে দেখে নেবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।